তো একটা গাছে ধর ভালো কোয়ালিটি আম ধরে, বাট নাম্বারটা কম হয়। আর একটা গাছে কম, মানে নাম্বারও বেশি, ম্যাঙ্গো হয়, বাট কোয়ালিটি আমটা এতটা ভালো নয়। তো আমি কি করতে পারি, দুটোর মধ্যে হাইব্রিডাইজ করা। হাইব্রিডাইজ কি হয় করাতে পারি? হাইব্রিডাইজ মানে আমার ডিজায়ার দুটো প্ল্যান্ট সিলেক্ট করলাম। এবার পোলেন গ্রেন নিয়ে আসবো। পোলেন গ্রেন কোথা থেকে কালেক্ট করতে পারি? ফ্রম দ্য অ্যান্থার। দেন অ্যান্থার থেকে এনে এই যে স্টিগমা হয় না, স্টিগমাতে এনে ব্রাশের দ্বারা ট্রান্সফার করে নিতে পারি, আর্টিফিশিয়াল করে দেওয়া। তো যেই সেই পোলেনটা এলো, তার মানে ওই পোলেনটার ক্যারেক্টার কি, ডিজায়ার ক্যারেক্টারটা রয়েছে ওর মধ্যে, জিনটা। তারপরে সেটা ফার্টিলাইজেশন হবে। তো ফার্টিলাইজেশন হয়ে গেলে আমি কি করতে পারি, চারদিকে ব্যাগ দিয়ে বেঁধে দিতে পারি। ব্যাগিং। ব্যাগিং কেন করছি? যে বাইরের থেকে আর কোনো পোলেন গ্রেন না চলে আসে, তার ডিজায়ার ক্যারেক্টারটা কি হবে, নষ্ট হয়ে যাবে। সেটা ব্যাগিং করে দেওয়া হলো। এবার যে গাছটা হবে সেই গাছে মেল পার্টটাও আমি কেটে দিতে পারি। কেন মেল মানে যে প্ল্যান্ট ফ্লাওয়ারটাই মেল পার্টটা কেটে দিতে পারি কেন? কারণ মেল পার্টটা যদি থাকে, সেই অ্যান্থারটা তো ওই পোলেন গ্রেনে গিয়ে পড়বে, সেলফিং হয়ে যাবে। তো সেলফিং অ্যাভয়েড করার জন্য, মানে সেলফ পলিনেশন অ্যাভয়েড করার জন্য আমি মেল পার্টটা কেটে দিলাম। মেল পার্ট কেটে দিলে কি হলো, ক্রস পলিনেশন এনশিওর হয়ে গেল। আর ক্রস পলিনেশন শুধু এনশিওর হলো না, বাইরে থেকে পোলেন গ্রেন যখন আমি আমার ডিজায়ার প্ল্যান্টে নিয়ে আসছি, সেটাও সিকিউর হয়ে গেল। তারপরে পলিনেশন হওয়ার পর ফার্টিলাইজেশন হবে। নতুন যে সিডটা হবে ফার্টিলাইজেশনের পর, সেটা যখন জার্মিনেশন হবে, যে গাছটা আসবে, সেখানে ডিজায়ার ক্যারেক্টার গুলো আমি নিয়ে আসতে পারি। বুঝতে পারলি? তো এইটা হাইব্রিডাইজেশন মেথড। তো এখানে দুটো টার্মিনোলজি মাথায় রাখতে হবে। একটা ছিল কি, ইমাস্কিউলেশন। একটা ছিল ব্যাগিং। ব্যাগিং কেন করা হয়? বাইরে থেকে পোলেন গ্রেন যাতে না চলে আসে, মানে ক্রস পলিনেশনটাকে আমি বাইরে থেকে প্রিভেন্ট করছি। শুধু তাই নয়, আমার ডিজায়ার ক্রস পলিনেশন করিয়েছি। আর একটা হচ্ছে ইমাস্কিউলেশন। ইমাস্কিউলেশন মানে হচ্ছে মেল পার্টটা, মানে অ্যান্থারটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে যদি কেটে বাদ দিয়ে দিই, তখন শুধু ফিমেল পার্টটা পড়ে থাকবে। তার মানে আমার কি হবে, সেলফ পলিনেশনটা হবে না আর, তাই তো? তাহলে অলওয়েজ ক্রস পলিনেশনই হতে হবে। তো এই দুটোর মেথড জানতে হবে ছোট্ট করে। আচ্ছা, আর একটা, এবার আমরা কি পড়েছিলাম, ডাবল ফার্টিলাইজেশন পড়েছিলাম। ডাবল ফার্টিলাইজেশন কাদের হয়? অ্যাঞ্জিওস্পার্মদের হয়। তো অ্যাঞ্জিওস্পার্মদের ডাবল ফার্টিলাইজেশন হয়। অ্যাঞ্জিওস্পার্মদের ডাবল ফার্টিলাইজেশন হয়। তো ডাবল ফার্টিলাইজেশনের রেজাল্ট কি? সেঙ্গামি ছিল, আর ট্রিপল ফিউশন ছিল। তো সেঙ্গামি কার হয়েছিল? মেল গ্যামেট আর এগ। দেন জাইগোট তৈরি হয়েছিল। আর ট্রিপল ফিউশন কোথায় হয়েছিল? আলটিমেটলি কি তৈরি হয়েছিল? পিইএন, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা কিসে কনভার্ট হবে, এন্ডোস্পার্মে কনভার্ট হবে, তাই তো? আজকে এর পরের পার্টটা আমরা পড়বো কি করে যে জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে এমব্রায়ো হবে, এমব্রায়োজেনেসিস, এন্ড এন্ডোস্পার্ম ফর্মেশন কি করে হবে, ওইটা শিখবো। ঠিক আছে? তো তোমরা একবার থর রিডিং দাও, জাস্ট আমি 1 মিনিট। তো ভালো করে দেখো। তাহলে ফার্স্টে আমরা কি শিখেছিলাম, যে জাইগোট তৈরি হয়েছে, তাই তো? ডাবল ফার্টিলাইজেশনের যেটা সিঙ্গামি হয়েছিল, সেটা ডাইগোট তৈরি হয়েছিল। মানে কি, মেল গ্যামেট আর এগ এর মধ্যে ফিউশন। ফিউশন হয়ে প্রথমে কি হয়েছিল, জাইগোট। জাইগোটটা কি, ডিপ্লয়েড। ডিপ্লয়েড তো। আমি এর উপরেই ডায়াগ্রামটা করছি। মানে এই যে সেলটা, এই সেলটা কি, ডিপ্লয়েড। ডিপ্লয়েড সেলটা ভালো করে বোঝো, দুটো সেলে প্রথমে ডিভাইড করবে। এই একটা সেল, এই একটা সেল। যে সেলটা, মানে এটা অ্যাকচুয়ালি অর্থোট্রোপাসের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু এই যে ডায়াগ্রামটা, এটা অ্যানাট্রোপাস ফ্লাওয়ারের জন্য বলছে। কিসের জন্য? অ্যানাট্রোপাস। কি হচ্ছে ব্যাপারটা দেখ। তাহলে অর্থ আর এনার মধ্যে তফাৎটা কি? ডায়াগ্রামটা এখানে অন্য জায়গাটা দেখি, বুঝতে সুবিধা হয়। এইখানে এইটা এমব্রায়ো স্যাক ছিল, এই এমব্রায়ো স্যাক ছিল। এমব্রায়ো স্যাকের এখানে কি ছিল, অ্যান্টিপোডাল সেল ছিল, তাই তো? আর এখানে কি ছিল,
আমার একটা শুধু লিখে দিলাম, আর কিছু লিখলাম না, এটা একটা লিখে দিলাম। এখানে কি ছিল? অ্যান্টিপোডাল সেল ছিল। এটা কার ক্ষেত্রে দেখতে পাই? অর্থ নাকি অ্যানা? অর্থোট্রোপাস। এইটা জাস্ট ঘুরে যখন যাবে তখন কি হবে? এই ঘুরে গেল, ঘুরে গেলে কি হলো? অ্যানাট্রোপাস। তার মানে এইটা হচ্ছে অ্যানাট্রোপাস, এটা কি হচ্ছে? অর্থোট্রোপাস। এখানে যে ডায়াগ্রামটা আমরা ড্র করলাম, এই ড্র করা ডায়াগ্রামের এই যে পার্টটা এমব্রায়ো, এটা কি? সাসপেনশন। তার মানে এইটা নিচের দিকে রয়েছে, এমব্রায়োটা উপরের দিকে রয়েছে, তাই তো? তার মানে এইখানে স্ট্রাকচারটা এই যে নিচের দিকে ছিল, এইটা নিচের দিকে ডটের স্ট্রাকচার। এই একটা তো এমব্রায়োতে কনভার্ট হবে, আর এই ক্ষেত্রে হলে উল্টো কেস। এইখানে কে থাকবে? সাসপেনশনটা। আর এইদিকে লম্বা শেলটা নিচের দিকে যেটা নামছে সেটা হতো এমব্রায়ো। এবার বেসিক জিনিসটা ভাব, এখান থেকে আমরা আসি। প্রথমে এই একটা সেল ছিল, রাইট? এই সেলটা ডিভাইড করি দুটো সেলে। এই একটা সেল, এই একটা সেল। উপরে সেলটার নাম কি বলেছি আমরা? টার্মিনাল সেল, তাই তো? এটাও ডিপ্লয়েড। এই একটা সেল, এর নাম কি বলেছি? ব্যাসাল সেল। সেল তো দুটোই ডিপ্লয়েড হবে। এবার তাহলে এটা তো 2n ছিল, সবই 2n হবে, এখন যা আসবে সব 2n, সব মাইটোসিস হচ্ছে। টার্মিনাল সেলের আগে এবার ব্যাসাল সেল আগে ডেভেলপ করা শুরু করবে, মানে ব্যাসাল সেলটা ডিভিশন করা স্টার্ট করবে। এই ব্যাসাল সেলটা কিভাবে ডিভিশন করবে? লংগিটিউডনাল ডিভিশন হবে, লম্বা লম্বি ডিভিশন হবে। মাইটোসিস, সব মাইটোসিস যাই হবে এখানে মাইটোসিস, কোনো মিয়োসিসের খেলা নেই, রিডাকশন দরকার নেই তো আমার। তার মানে টার্মিনাল সেল এখন পজ কন্ডিশনে আছে। ব্যাসাল সেল যেটা, আচ্ছা ব্যাসাল সেলে কালারটা চেঞ্জ করে দিন, গ্রিন কালার করে দিলাম। তো ব্যাসাল সেল এরকম লম্বা লম্বি ডিভিশন হবে। বুঝতে পারছিস? একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, এরকম সেল ডিভিশন করবে। এইভাবে ব্যাসাল সেল ডিভিশন হচ্ছে লংগিটিউডনালি, বুঝতে পারছিস? এরকম লাস্ট ওয়ালা ব্যাসাল সেলটা এরকম একটা বড় সেলে কনভার্ট হবে। এইটা টোটাল 7 to 10 সেল থাকে। কটা থাকে? 7 থেকে 10টা সেল স্টেজ থাকে এই লম্বা। এটাকে বলা হয় সাসপেনশন। কি বলা হয়? সাসপেনশন। এইটা কি বলতে পারছি আগে বুঝে নি, পরে পয়েন্টিং করবি। সাসপেনশন মানে কোনটা বললো সাসপেনশন হলো? ব্যাসাল সেল। ব্যাসাল সেলটা লংগিটিউডনাল ডিভাইড করতে করতে নিচের দিকে আসছে, অ্যান্ড সব থেকে বড় যে সেলটা এর নাম হচ্ছে হস্টোরিয়াল সেল। বুঝতে পেরেছো? এই হস্টোরিয়াল সেলটা কোথায় গিয়ে অ্যাটাচড হচ্ছে? অ্যাটাচড হচ্ছে ইন্টেগুমেন্ট। তার মানে আমি এটাকে জাস্ট কপি করে নিই বোঝানোর জন্য। দেখ, এইটা তো ছিল, এইটা হচ্ছে ইন্টেগুমেন্ট, বুঝতে পারছিস? তার মানে এটা কোন দিকের এন্ড? এটা সেই মাইক্রোপাইলার এন্ড, এটা মাইক্রোপাইলার। তার মানে মাইক্রোপাইলার দিকে হস্টোরিয়াল সেলটা চলে এসছে। তো সাসপেনশনের বেসিক কাজটা কি দাঁড়ালো? পুশ দ্য এমব্রায়ো। এন্ডোস্পার্ম কোথায় তৈরি হবে? এখানে, এখানে এন্ডোস্পার্ম তৈরি হবে। এমব্রায়োটাকে কোন দিকে নিয়ে যেতে হবে? এন্ডোস্পার্মের দিকে। কেন? যাতে সেখান থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করতে পারে। তো ইট পুশ দ্য এমব্রায়ো টুয়ার্ডস দ্য এন্ডোস্পার্ম ফর কালেক্ট নারিশমেন্ট। মাথায় ঢুকলো? তাহলে সাসপেনশন সেলের কাজটা ক্লিয়ার হলো। সাসপেনশন সেলের কাজটা কি হলো? ইট পুশ দ্য এমব্রায়ো টুয়ার্ডস দ্য এন্ডোস্পার্ম ফর কালেক্ট। না, এ হচ্ছে
এমব্রায়োটা সামনে রয়েছে, সাসপেনশন সেলটা পুশ করছে, মানে আমি এরকম দাঁড়িয়েছি, আমি দেওয়ালে পিঠ ঠেকলে এবার ঠেলতে পারবো। দেওয়ালে পিঠ কখন ঠেকছে? যখন আমার সাসপেনশন সেলটা এসে অ্যাটাচ হবে। এবার আস্তে আস্তে ঠেলবে, বুঝতে পারছিস? স্প্রিং এর মতো ঠেলবে সামনের দিকে। না ঠেললে এন্ডোস্পার্মটার কাছে যদি এমব্রায়োটা না পৌঁছায়, নারিশমেন্ট পাবে কি করে? তাহলে সাসপেনশন সেলের কাজটা কি? ইট পুশ দ্য এমব্রায়ো টুয়ার্ডস দ্য এন্ডোস্পার্ম ফর কালেকশন অফ নারিশমেন্ট। এটাই হচ্ছে মেন ফাংশন। আর হস্টেরিয়াল সেলটা হচ্ছে লার্জেস্ট সেল অফ দ্য সাসপেনশন দ্যাট অ্যাটাচড উইথ দ্য ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্টের সঙ্গে অ্যাটাচ থাকছে কে? লার্জেস্ট পার্টটা। ক্লিয়ার হলো এইটুকু? এতদূর হওয়ার পর এবার এন্ডোস্পার্মের এই পার্টটা, এই পার্টটা কি সেল ছিল? টার্মিনাল সেল। টার্মিনাল সেল এবার ডিভিশন করা স্টার্ট করবে। এটা মুছে দিলাম পরে। তো টার্মিনাল সেল ডিভিশন করা স্টার্ট করবে। তাহলে টার্মিনাল সেল কি করবে দেখ, এই একটা সেল ছিল, নেক্সট আসবে দুটো সেল, এটা এদিকে চারটে সেল তৈরি করবে। কটা হলো? চারটে। উপরে চারটে সেল তৈরি করবে, আটটা। প্রথমে হবে কোয়াড্রেন্ট, চারটে হবে। চারটে থেকে কটা হবে? অক্টেন্ট, আটটা হবে। মানে প্রথমে একটা সেল ছিল, একটা সেল ফার্স্ট ডিভিশন করলে কটা হবে? দুটো। দুটো যদি সেকেন্ড মাইটোসিস করে কটা হবে? চারটে, তাহলে কোয়াড্রেন্ট হলো। তারপরে থার্ড মাইটোসিস করলে কি হবে? অক্টেন্ট, আটটা। এবার আটটা সেল তৈরি করবে। আটটা সেল তৈরি করলে এইখানে দুটো লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখ দুটো লেয়ার ক্রিয়েট হচ্ছে না? উপরে একটা নিচে একটা। এই যে লেয়ারটাকে, এটা কি বলবো? লোয়ার টায়ার। কেন লোয়ার টায়ার? যদিও উপরে রয়েছে, কিন্তু অ্যানাট্রোপাসের ক্ষেত্রে কি হয়? উপর থেকে ঝুলছে। অ্যানাট্রোপাসে বুঝতে পারছিস, এটা তো উপর থেকে ঝুলবে, এমব্রায়োটা তো নিচের দিকে আসবে, কারণ এন্টিগুমেন্টের উপর থেকেই তো পুশ করছে। এই জন্য এইটা হচ্ছে লোয়ার টায়ার, এটা লোয়ার পার্ট। আর এটা কি? আপার পার্টটা। এই লোয়ার পার্টটা ডিভিশন করে আলটিমেটলি কিসে কনভার্ট হতে থাকবে? তোর স্টেম, প্লিমিউল, এগুলো তৈরি হবে। আর হাইপোকটাইলের আর এপিকটাইল দুটো পার্ট আছে, এপিকটাইল ফর্ম। আর হাইপোকটাইল যেটা আসবে সেটা আপার টায়ার। হাইপোকটাইল মানে সেটা হচ্ছে রুট, রুট ক্যাপ, রুট হেয়ার, এই পার্টগুলো তৈরি করে। এবার এই যে স্ট্রাকচারটা গেল, এটা গেল প্রো এমব্রায়ো, প্রো ভার্সনে রয়েছে, বুঝেছো? মানে এইখান থেকে স্টার্ট হলো কি, এই যে এতদূর স্ট্রাকচার এলো, এটা প্রো এমব্রায়ো। তারপরে এই স্ট্রাকচারটা আরো মডিফাই করে গ্লোবিউলার ফর্মে যাবে। গ্লোবিউলার ফর্ম মানে কিরকম? এরকম অনেকগুলো সেল হয়ে যাবে। গ্লোবিউলার ফর্মে যাবে, দ্যাট ইজ আ গ্লোবিউলার এমব্রায়ো। নিচে কে রয়েছে? তো সাসপেনশন সেল, বুঝতে পারলে? মানে ফার্স্টে কে গেল? প্রো এমব্রায়ো। প্রো এমব্রায়ো থেকে কে আসবে? গ্লোবিউলার এমব্রায়ো। এইবার গ্লোবিউলার এমব্রায়ো থেকে আসবে হার্ট শেপ এমব্রায়ো। মানে কিরকম দেখা যাবে? এইটাই হয়তো জাস্ট এক্সটেন্ড করেছে, বুঝতে পারছিস? এখানে কি রয়েছে তো? সাসপেনশন। সাসপেনশন যেমন ছিল তেমন আছে, ওকে। আর এখানে কি রয়েছে? কাউন্ট নেই, গোল একটা ফর্ম থাকে, তাই গ্লোবিউলার বলা হয়। এইরকম স্ট্রাকচারটা আছে, বুঝতে পারলে? তাহলে হার্টের মতো দেখতে হয় বলে হার্ট শেপ এমব্রায়ো বলে। তারপরে স্টেজটা আসছে, দেখ এই যে দুটো জিনিস এগোলো না, এই যে দুটো পার্ট, এইদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট এগিয়েছে, এই দুটো পার্ট এক্সটেন্ডেড হয়ে কটলিডন হয়ে যাবে। তাহলে এরপরে দেখা যাবে কি, এই দুটো পার্ট
এইরকম ভাবে এক্সটেন্ডেড হবে। বুঝতে পারছিস? আলটিমেটলি দুটো এগুলো সেল তৈরি করবে, এগুলো সেলগুলো ফর্ম করবে, দুটো কটলিডন ফর্ম করবে। এটা একটা কটলিডন হয়ে গেল, আর এটা জাস্ট এরকম, এটা একটা কটলিডন তৈরি করবে এক্সটেন্ডেড হয়ে। এগুলো কি সব মাইটোসিস হচ্ছে। আবার তুই রাত্রে ছুটে ছুটে এলি। এরকম দুটো কটলিডন তৈরি করবে, বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি এটা কি হলো, টর্পেডো শেপ, বা এটাকে ম্যাচিওর এমব্রায়ো বলা হয়। তাহলে সিকোয়েন্সিয়ালি প্রথমে কি, প্রি এমব্রায়ো, তারপরে কি হার্ট গ্লোবিউলার এমব্রায়ো, তারপরে হার্ট শেপ এমব্রায়ো, তারপরে টর্পেডো, ম্যাচিওর ফর্ম। ক্লিয়ার হলো? এইভাবে আলটিমেটলি তোর এমব্রায়োজেনেসিসটা হবে, ওটাই ম্যাচিওর ফর্ম। এইখানে চলে আয়, তাহলে এইখানে একটা অ্যারো করে করে দেখ, এই যে এমব্রায়ো দেখতে পাচ্ছিস, এই এই স্লাইডটা জাস্ট নোট করবি। এই যে এমব্রায়ো দেখতে পাচ্ছিস, এমব্রায়োকে দুটো ভাগে ভাগ করা হলো, কি কি, বেসাল সেল, টার্মিনাল সেল। ক্লিয়ার? বেসাল সেল 7 থেকে 10টা সেল তৈরি করলো, যাকে আমরা কি বলি, সাসপেনশন। এই সাসপেনশন দেখ, মেন কাজটা কি, পুশ দ্য এমব্রায়ো টুয়ার্ড দ্য এন্ডোস্পার্ম ফর কালেকশন অফ নারিশমেন্ট। আর টার্মিনাল সেলে দুটো পার্ট দেখ, কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট থেকে তৈরি হবে অক্টেন্ট, কোয়াড্রেন্ট মানে চারটে, চারটে থেকে অক্টেন্ট, 8টা সেল, 8টা সেলের দুটো পার্ট, একটা টার্মিনাল পার্ট, একটা নেয়ার সাসপেনশন। সাসপেনশনের দিকটা মানে কোনটা, আপার পার্টটা, আর যেটা এপিবেসাল পার্ট, টার্মিনাল পার্টটা, যেটা হচ্ছে লোয়ার পার্ট। তাহলে এইটাকে আমরা লোয়ার পার্ট লিখে রাখতে পারি। এটা কি, আপার পার্ট। লোয়ার পার্টটা কি তৈরি করছে দেখ, প্লিমিউল কটলিডন তৈরি করছে, আপার পার্টটা হাইপোকটাইল এন্ড র্যাডিক্যাল তৈরি করছে। আর র্যাডিক্যাল মানে রুট, রুট হেয়ার, রুট ক্যাপ, এগুলো এখান থেকে তৈরি হবে। প্লিমিউল থেকে কি তৈরি হবে, স্টেম তৈরি হবে। তো এই ছকটা যদি মাথায় রাখিস, পুরো এমব্রায়োজেনেসিস জিনিসটা তোর কাছে ক্লিয়ার থাকবে। সবার ক্ষেত্রেই সেম। তার ক্ষেত্রে অ্যানাটোমোসেল উপর থেকে ঝুলছে, কেন উল্টে যাবে? সেই জন্য তো লোয়ারটা উল্টো ভাবেই লেখা হলো, তুই বুঝিস নি এখন। এইখানে দুটো এঁকেছি, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এইটা, এইটা কি ছিল, এটা প্রথমে একটা অর্থোট্রোপাস, অর্থোট্রোপাসের ক্ষেত্রে উপরে কি ছিল, টার্মিনাল সেল, তাই তো, নিচে ছিল বেসাল সেল, তো নিচের পার্টটা হয়ে গেল সাসপেনশন। টার্মিনাল সেলের এই ক্ষেত্রে এটা হয়ে যাবে আপার পার্ট, এইটা হয়ে যাবে লোয়ার পার্ট। কিন্তু অ্যানাট্রোপাসের ক্ষেত্রে কি হবে, এটা তো নিচের দিকে ঝুলছে, তার মানে এই যে চারটে হলো, এইটা হবে কি লোয়ার পার্ট, মানে এই ক্ষেত্রে এটা আপার পার্ট, এইটা হয়ে যাবে লোয়ার পার্ট। শুধু একই জিনিস, এটা নিচ থেকে রয়েছে, এটা উপর থেকে হ্যাঙ্গিং, তফাৎ আর কিচ্ছু নেই, ব্যাপারটা সেমই। শুধু মাথায় রাখবে কোন পার্টটা কিসে কনভার্ট হচ্ছে। সব সময় আপার টায়ার যেটা থাকছে, আপার টায়ার সেটা কিসে কনভার্ট হবে, এই যে আপার টায়ারটা, এই যে এটা, মানে আপার টায়ার মানে হচ্ছে টুয়ার্ড সাসপেনশন, সেটা অলওয়েজ আপার মাথায় রাখবে। টুয়ার্ড সাসপেনশন, সাসপেনশনের দিকে যেটা থাকবে, দ্যাট ইজ দ্য আপার টায়ার। এই আপার টায়ারটা সব সময় কি হবে, কিসে কনভার্ট হবে, র্যাডিক্যাল, হাইপোকটাইল, রুট পার্টটাই তৈরি হবে, রুট, রুট ক্যাপ, র্যাডিক্যাল, হাইপোকটাইল, এটা এটা আপার টায়ার, টুয়ার্ড সাসপেনশনের দিকে যা থাকবে। সাসপেনশনের থেকে অ্যাওয়ে ফ্রম সাসপেনশন, মানে তার পরের পার্টটা যেটা হচ্ছে লোয়ার পার্ট, সেটাতে কি হবে, হাইপোকটাইল, যেটা তোর প্লিমিউল, স্টেম, এইসব পার্টটা তৈরি হবে। মাথায় ঢুকেছে একটু? আচ্ছা ওইটা লিখে নিয়েছিস, ওই ছকটা? হ্যাঁ এইটা লিখে নে, এইটার মধ্যেই পুরো গল্পটা আছে। এমব্রায়োজেনেসিসটা এই ইনডেপথে এনসিইআরটি তে নেই,
শুধু কোন ফর্ম বলে চলে গেছে, কিন্তু এই ডেপথে তোমাকে জানতে হবে, দিলে গিয়ে তুমি বিভিন্ন কোশ্চেন করতে পারবে। আহ, তোমার আইজার বলো, নিট বলো, যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন ডেপথে দিতে পারে। দেখো, এই আগে দেখো তারপর লিখবে। বলছে দ্য ফার্টিলাইজ জাইগোট ডেভেলপস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড ইটসেলফ ফর্ম অফ উস্পোর। কেন উস্পোর বলেছে? কারণ উগ্যামাস মানে মেগাস্পোরের যে পার্টটা উস্পোর বলা হয়। উস্পোর শুড ডিভাইড ইনটু ফর্ম টু নেমলি ব্যাসাল সেল অ্যান্ড টার্মিনাল সেল। মানে উস্পোর বা ব্যাকেটে জাইগোট বলেছে, জাইগোট ডেভেলপ করছে উস্পোর থেকে। দেন দুটো সেলে ভাগ হলো, টার্মিনাল সেল, ব্যাসাল সেল। ব্যাসাল সেল লাইজ টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ড। ব্যাসাল সেল কোন দিকে আছে? মাইক্রোপাইলার এন্ডের দিকে। হোয়াইল টার্মিনাল সেল কোন দিকে আছে? টুয়ার্ডস দ্য সেন্টার, কারণ টার্মিনাল সেলটাই তোর এমব্রায়ো তৈরি করবে। সো ব্যাসাল সেল ডিভাইডস ট্রান্সভার্সলি হোয়াইল টার্মিনাল সেল ডিভাইডস ভার্টিক্যালি। কারণ ব্যাসাল সেল কি হবে? লম্বালম্বি ডিভাইড করেছিল, আর ভার্টিক্যালি কে ডিভাইড করবে? টার্মিনাল সেল। উল্টো টির মতো হবে শেপড, উল্টো টি শেপড হবে। কার ক্ষেত্রে? এটা অ্যানাট্রোপাসের ক্ষেত্রে এরকম টির মতো হবে না, লম্বা তারপরে নিচে গোল হচ্ছে। অ্যানাট্রোপাসে কি উপরের দিকে কি ছিল? সাসপেনশন। তারপর মানে হয় প্রথমে হচ্ছে হাউস্টোরিয়াল সেল, তারপর 5 থেকে 6টা হচ্ছে সাসপেনশনের সেই সেল, তারপরে এরকম 8টা সেল, তাহলে উল্টো টির মতো হচ্ছে। হুম, তাহলে এইখানে ব্যাকেটে আমরা লিখে রাখবো অ্যানাট্রোপাসের ক্ষেত্রে দেখা যায়, তাই তো? সো উল্টো টি শেপ স্ট্রাকচার এরকম আসবে। এখনো বুঝিসনি তো? So the two basal cells divide transversely 7 to 10 cell suspension তৈরি করে, and the haustorial cell, the enlarged size attached to the suspension, the tip of embryo sac, it helps to push the embryo towards the nutritive tissue called endosperm. মানে haustorial সেলের কাজটাও ক্লিয়ার হলো, সাসপেনশন সেলের কাজটা ক্লিয়ার। তাহলে লার্জেস্ট সেল অফ দ্য সাসপেনশন সেল তাই কি বলবো? haustorial সেল। যেটা থাকছে কোথায়? টুয়ার্ডস দ্য টার্মিনাল এন্ড, which provide the nutrition to the growing embryo কে, এমব্রায়ো কে দিচ্ছে? এন্ডোস্পার্ম। আচ্ছা, এইটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এমব্রায়োজেনেসিস, কিন্তু এমব্রায়োজেনেসিস হওয়ার আগে কি হবে? এন্ডোস্পার্ম ফর্মেশন হবে। অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম না হলে এমব্রায়োজেনেসিস হয়ে কোনো লাভ নেই, কারণ এমব্রায়ো গিয়ে খাবেটা কি? আগে তো খাবার আনতে হবে। এবার দেখ টার্মিনাল, এতক্ষণ কার গল্প চলছিল? ব্যাসাল সেল। এবার হচ্ছে টার্মিনাল সেলের গল্প। দ্য টু টার্মিনাল সেল ডিভাইডস এট রাইট অ্যাঙ্গেল। টু কেন? একটা ডিভাইড করে দুটো হয়েছিল। এবার দেখ ফার্স্টে কি 4টে সেল তৈরি করবে, দ্যাট ইজ কোয়াড্রেন্ট। তারপরে কি হবে? অক্টেন্ট তৈরি করবে। 8 cells আর অ্যারেঞ্জ ইন 2 ট্রেস, 4 cells ইচ। উপরে 4টে, নিচে 4টে, দুটো টিয়ার থাকবে। সো দ্য লোয়ার টিয়ার অফ 4 cells গিভ লোয়ার পার্টটা মানে কোনটা বলা হয়েছে? উল্টো টির লোয়ার। উল্টো টি হলে লোয়ারটা, ক্লিয়ার? সেটা কি? প্লিমিউলস এন্ড কটলিডন হবে। আর আপার টায়ার যেটা রয়েছে টুয়ার্ড সাসপেনশনের দিকে, সেটা কি? হাইপোকটাইল এন্ড র্যাডিয়াস। ব্যাস, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষায় মানে স্কুলের পরীক্ষায় 100% এমব্রায়োজেনেসিস আসবে, লিখে দিলেন। যদি কোশ্চেন না আসে আমাকে এসে কোশ্চেন এবার দেখাবি, আমি চকলেট খাই দেবো। আর যদি কোশ্চেন আসে খালি হাতে আসবি না, বিরিয়ানি নিয়ে আসবি, আমি চকলেট ফকলেট খাই। ঠিক আছে? একজন আমাকে 1 বছর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, আছে এখানে। বড় করে লিখ। এই বগরি এসব ছিল। কি বলছে দেখ। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের ফার্স্ট ইভেন্টটা হচ্ছে কি? এন্ডোস্পার্ম ফর্মেশন হবে। এন্ডোস্পার্ম না হলে তোর এমব্রায়োজেনেসিস হবে না। তো কোশ্চেন আসতে পারে কোনটা আগে হয়? এন্ডোস্পার্ম ফর্মেশন। এন্ডোস্পার্ম কোথা থেকে তৈরি হয়? এই যে মেল গ্যামেট, এই যে মেল গ্যামেট ছিল, সে কার সাথে ফার্টিলাইজ করেছিল? সেন্ট্রাল সেল বা পোলার নিউক্লিয়াই বলতে পারি। সেন্ট্রাল সেল হলে যে সেলটা তৈরি হবে তার নামটা কি হবে? পিইএন তো প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস হবে, মেল গ্যামেট প্লাস
পোলার নিউক্লিয়াই যদি হয় সেটা প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস হলো। যদি বলে সেন্ট্রাল সেলের সাথে ফার্টিলাইজ করলো, অ্যাকচুয়ালি তো সেন্ট্রাল সেলের সাথে ফার্টিলাইজ করলো, তার মানে তখন সেটা কিসে হবে? প্রাইমারি সেল, সেল ফর্মে যাবে, নিউক্লিয়াস তখন যাবে না, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। এইবার এই যে সেলটা তৈরি হলো, এই সেলটা কি, এটা সিঙ্গেল 3n ওয়ালা সেল, ট্রিপ্লয়েড। কেন? মেল গ্যামেট কি ছিল? হ্যাপ্লয়েড। এটা কি ছিল? 2n, ডিপ্লয়েড। টোটাল 3n হলো। এই যে 3nটা হবে, এটা রিপিটেটিভ কি করবে? নিউক্লিয়ার ডিভিশন করবে, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে কি? বারবার বারবার ক্যারিওকাইনেসিস থাকবে, কিন্তু সাইটোকাইনেসিস হবে না। তার মানে অনেকগুলো কি হবে? নিউক্লিয়াস তৈরি হবে। তোরা এর একটা এক্সাম্পল তোরা বুঝতে পারবি। ডাব দেখেছিস, খেয়েছিস নিশ্চয়ই। যখন ছোট কন্ডিশনে থাকে তখন দেখবি কোনো কার্নেল তৈরি হয় না। ডাব যখন ছোট কন্ডিশনে থাকে, ম্যাচিওর হয়নি, তখন কোনো কার্নেল, ভেতরে যে হোয়াইট পার্টটা, সেটা তৈরি হয় না। পাতলা শাঁসের মতো হয় বা একেবারেই থাকে না, প্রথমে জল থাকে, ডিজলভ কন্ডিশন, মানে সব ফ্রি নিউক্লিয়ার কন্ডিশনে ছিল। আস্তে 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 ঠিক লেয়ার তৈরি হয়। তার মানে কি? আস্তে আস্তে সাইটোকাইনেসিস স্টার্ট হয়, দেন সেলুলার ব্যারিয়ার ক্রিয়েট হয়, দেন ঠিক সেল তৈরি হয়। প্রথমে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে। কি বলছে দেখ, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট precedes embryo development. Why? The primary endosperm cell divides repeatedly to form the triploid endosperm tissue. ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু, তার মানে সেল আছে অনেকগুলো, দেন টিস্যু তৈরি করছে। So the cells of these tissues are filled with reserved food material and are used to the for the nutrition of developing embryo. কেন developing embryo nutrition এরা প্রোভাইড করছে? In the most common type of endosperm development, that is PEN, undergoes successive nuclear division, মানে বারবার বারবার নিউক্লিয়ার ডিভিশন হবে, টু গিভ রাইজ ফ্রি নিউক্লিয়াই, ফ্রি নিউক্লিয়াই তৈরি হবে। This stage of endosperm development is called free nuclear endosperm development. হ্যাঁ, লিকুইড ফর্মে আসবে, তারপর আস্তে আস্তে সলিড ফর্মে যাবে। কেন এন্ডোমাইটোসিস কেন বলবো? মাইটোসিস তো শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে না। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, নিউক্লিয়াস বারবার ডিভাইড করছে, নট সাইটোপ্লাজম। এই জন্য এইটাকে বলা হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, এই টার্মিনালটা মাথায় রাখতে হবে। সাবসিকুয়েন্টলি সেল ওয়াল ফরমেশন অকার্স এন্ড দ্য এন্ডোস্পার্ম বিকাম সেলুলার। এরপরে কি হবে? সেলুলার ফরমেশন আসবে। তার মানে নিউক্লিয়াসের চারদিকে কি হবে? সেল লেয়ার তৈরি হবে, মানে সাইটোপ্লাজমের চারদিকে বেরিয়ার আসবে, বেরিয়ার মানে সেল ওয়াল ফর্ম করবে, সেল মেমব্রেন এন্ড সেল ওয়াল আসবে, দেন একটা ছোট ছোট সেল এসে যাবে। The number of free nuclei formed before the cellularization so varies greatly. প্রথমে সেলুলারাইজেশন হওয়ার আগে প্রথমে ফ্রি নিউক্লিয়ার, তারপরে আসছে সেলুলারাইজেশন হবে। Then coconut water from the tender coconut that you are familiar with is nothing but free nuclear endosperm and surrounding the white kernel cellular endosperm. চারদিকে যে হোয়াইট কার্নেলটা হয়, এটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। অ্যাকচুয়ালি ফ্রি নিউক্লিয়ার ফর্ম থেকে এটা আস্তে আস্তে করে আসে। ডায়াগ্রামটা আসে, আচ্ছা সেটা দাও, পরে আসছি। এমব্রায়ো ফর্মটা আগে পড়ে নিয়েছি আমরা। এমব্রায়োটা এখানে কি বলছি দেখেন একটু ছোট্ট করে। তার মানে জিনিসটা বেসিকটা বুঝতে পারলি। যেটা হচ্ছে এন্ডোস্পার্ম তৈরি, প্রথমে কি হবে? 3n যেটা ছিল প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, বারবার কি করবে? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হবে। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে নিউক্লিয়াস গুলো ডিভাইড হতে থাকবে। 3n টু 3n হতে গেলে কি করতে? মাইটোসিস, মাইটোসিস করবে, কিন্তু কোনো সাইটোকাইনেসিস হবে না, মানে সেল মেমব্রেন বা সেল ওয়াল তৈরি হবে না। আফটার সার্টেন টাইম আস্তে 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 সেল ওয়াল, সেল মেমব্রেন তৈরি হয়ে সেলুলার ফর্মে যাবে এবং রিজার্ভ ফুড মেটেরিয়াল ওখানে স্টোর থাকে। এবার যেই ফুড মেটেরিয়াল স্টোর হতে শুরু করেছে, প্যারালালি এবার কি হবে? এমব্রায়োজেনেসিস স্টার্ট হবে, যেটা আমরা আগে পড়ে ফেলেছি। এখানে সেটা লেখা রয়েছে, পড়ো। এমব্রায়ো ডেভেলপস at the micropylar end of embryo sac. মাইক্রোপাইলার এন্ড কেন? কি পুরোগামী ম্যাক্সিমাম হয়, তাই মাইক্রোপাইলার এন্ডের দিকে বলা হচ্ছে। The zygote is situated, so most zygote divide only after certain amount of endosperm is formed, যেটা একটু আগে বলেছি, certain amount of endosperm তৈরি হতে হবে, তারপরেই embryogenesis হবে। So this is an adaptation to provide the assured nutrition to the developing embryo. মেন কষ্টটা কি এখান থেকে অ্যাসেশন রিজনিং আসতে পারে, যে কেন অ্যাসেশন দিয়ে দিল, কেন? কারণ কি, যে এন্ডোস্পার্ম কেন আগে তৈরি হচ্ছে, রিজনটা ওটাই, যে নারিশমেন্ট প্রোভাইড করবে বলে।
এখান থেকে অ্যাসোসিয়েশন আসতে পারে। Though the seed differ greatly, the early stage of embryo development is called embryogeny. আর্লি স্টেজের কন্ডিশনটা সিড তো সবার আলাদা হতেই পারে, হয় তোরা দেখেছিস আদার পি গ্রাউন্ড নাট সিড আলাদা রকম, তাই না, সাইজ আলাদা রকম, মরফোলজি আলাদা হবে, কিন্তু আর্লি ফর্ম এমব্রায়োজেনেসিস প্রসেসটা সেম সবার জন্য। এইখানে দেখো দ্য জাইগোট গিভস রাইজ টু দ্য প্রো এমব্রায়ো, সাবসিকুয়েন্টলি গ্লোবিউলার, হার্ট শেপড এন্ড ম্যাচিউর এমব্রায়ো। জাস্ট এইটুকু লিখে বেরিয়ে গেছে, কিন্তু কি করে হয় যেটা আমরা আগে ডায়াগ্রাম ড্র করে শিখেছি। ক্লিয়ার হলো, প্রতিটা স্টেজ শিখেছি। So typically dicotyledon embryo consists of embryonal axis and two cotyledons. একটা অ্যাক্সিস ছিল, দুটো cotyledons ছিল, ছিল না? এই যে ডায়াগ্রামটা দেখ, একটা embryonal axis আর দুটো cotyledon দেখতে পাচ্ছিস। The portion of embryonal axis above the level of cotyledons is epicotyle, উপরের পার্টটাকে বলছে এপিকটাইল, আর embryonal axis নিচের পার্টটা মানে এই পার্টটা হচ্ছে এপিকটাইল। এখানে দেখ, এখানে প্লিমিউল বলা হচ্ছে না, এই এমব্রায়োনাল অ্যাক্সিসের উপরে পার্টটা এগুলো কি এপিকটাইলের পার্ট, আর নিচের পার্টটা কি বলা হচ্ছে হাইপোকটাইল। এই হাইপোকটাইল থেকে কি তৈরি হবে, র্যাডিক্যাল রুট ক্যাপ তৈরি হবে, এপিকটাইল থেকে প্লিমিউল তৈরি হবে, প্লিমিউল থেকে স্টেম তৈরি হবে। ক্লিয়ার হলো? এই যে প্লিমিউল এন্ড স্টেম, the cylindrical portion below the level of cotyledon is hypocotyle, that lower end is radical and root tip, and root tips covered with the root cap. ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো সবার? তো এমব্রায়ো যখন তৈরি হয়ে যায় তখন সিডটা এবার ম্যাচিওর ফর্মে চলে আসে। ক্লিয়ার হলো? তাহলে এভরি সিড এগুলো সব কি একটা ফার্টাইল ওভিউল, মানে ফার্টিলাইজেশন পোস্ট ফার্টিলাইজেশন একটা হয়ে যাওয়ার পর ওভিউল হয়েছে, মানে এভরি সিডের মধ্যে একটা কি আছে, এমব্রায়ো আছে। এই এমব্রায়োটা জার্মিনেশন হলেই তার লিপটা তৈরি করবে। এই যার একটা ছোলা, তোরা জানিস ছোলা বাড়িতে জল দিলে প্রথম ড্রাই কন্ডিশনে থাকে, ওয়াটারের মধ্যে দিলে সেটা ইমবাইব করবে, তার মানে সেলগুলো প্রথমে ভিজবে, দেন সেখান থেকে জার্মিনেশন হবে। মানে সিডটা তখন কি কন্ডিশনে, ডরমেন্ট কন্ডিশনে ছিল, সিড ডরমেন্সি কন্ডিশনে ছিল। এরকম সিড এভরি সিডের ডরমেন্সি পিরিয়ড ডিফারেন্ট হতে পারে, মিনিমাম 6 মাস 7 মাস 8 মাস আরামসে ম্যাক্সিমাম সিড থেকে যায়। কারো কারো ক্ষেত্রে এমন পাওয়া গেছে সিড 10,000 বছর আগের সিড, 10,000 বছর 2,000 বছরের সিটও পাওয়া গেছে যেগুলো জার্মিনেট করতে পারে। মানে সিট ডরমেন্ট কন্ডিশনে থাকা মানে কি, একটা সুন্দর এমব্রায়োকে নিয়ে সে থেকে গেল, আমরা মরে যেতে পারি, সিট কিন্তু রয়ে যাবে, সে আবার সুইটেবল এনভায়রনমেন্ট পেলে জার্মিনেট করে নতুন করে গাছ তৈরি করবে। মানে একটা সিট মানে একটা লিভিং কম্পোনেন্টের মানে বীজ, তার মধ্যে সব রেডি আছে, শুধু জল, টেম্পারেচার, এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক থাকে সে জার্মিনেট করে দেবে। So embryo of monocotyledons possess only the one cotyledon. মনোকটের ক্ষেত্রে একটা কটলিডন হবে, ডাইকটের ক্ষেত্রে দুটো কটলিডন ছিল। এইখান থেকে কোশ্চেন নিটে এসেছিল, এই জায়গাটা থেকে নিটে কোশ্চেন এসেছিল, এটা মাথায় রাখবে, নোট করে রাখো। এই যে ফার্স্ট কটলিডন কোনটা বলা হয়, কোশ্চেন আসে মনোকটের ক্ষেত্রে ফার্স্ট কটলিডন কোনটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্কুটেলাম দেখতে পাচ্ছ না, এই যে স্কুটেলাম, এই পার্টটা, দিস ইজ দ্য ফার্স্ট কটলিডন মনোকট, এটাই কটলিডনের কনভার্ট। তো স্কুটেলাম একটা যে ফার্স্ট কটলিডন কার ক্ষেত্রে, মনোকটে, আর ডাইকটের দুটো কটলিডন আলাদা দেখতেই পাচ্ছিস। সো ইন গ্রাস ফ্যামিলি দ্য কটলিডন ইজ কল্ড স্কুটেলাম। ক্লিয়ার হলো? ওকে। আর কোলিওরাইজা, কোলিওপটাইলটা কি, কোলিওরাইজা হচ্ছে কভারিং পার্টটা কার, রুট হলে কোলিওরাইজা, আর যদি শুট হয় কোলিওপটাইল। এই ডায়াগ্রাম অলরেডি এটা তোরা পড়েছিলিস, মনে পড়ে সিটে পড়তে গিয়ে, কোলিওপটাইল আর নিচের দিকে কি কোলিওরাইজা, এই রুট ক্যাপ তারপরে র্যাডিক্যাল, এটা পুরো কভার করে রেখেছে কোলিওরাইজা, আর এদিকে হচ্ছে এটা কোলিওপটাইল, তার নিচে হচ্ছে শুট অ্যাপেক্স, এই পার্টটা। এইটুকু ক্লিয়ার হলো? তো এমব্রায়োজেনেসিস এন্ড এই পার্টটা রেডি। চলো এই ডায়াগ্রামটা ছোট্ট করে ড্র করবো। এই দেখো, এই ডায়াগ্রামটা দেখো, এ কি ছিল, এ তো এমব্রায়ো, দেখতে পাচ্ছিস? এই যে ডায়াগ্রামটা দেখ, এটা তো এমব্রায়ো না? আর এই ডটেড ডটেড সেলগুলো কি ছিল, প্রথমে প্রি নিউক্লিয়ার ডিভিশন ছিল, তারপর আস্তে 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 সেলুলার ফর্মে গেছে, চারদিকে বেরিয়ার ক্রিয়েট হয়েছে, আর দেখ এটা পুরো ভ্যাকিউল ক্রিয়েট হয়েছে। এবার
কিছু কিছু সিডে এই এন্ডোস্পার্মটা পুরো এমব্রায়ো অ্যাবজর্ব করে নেয়, পুরো খেয়ে ফেলে, দ্যাট ইজ এক্স অ্যালবুমিনাস সিড। আবার কিছু কিছু সিডে এটা থেকে যায়, অ্যালবুমিনাস সিড ফল, মানে রেখে দিল, ওরা একটু সঞ্চিত করে, গুছিয়ে রাখে ভবিষ্যতের কথা ভেবে, যখন জার্মিনেশন হবে যদি কাজে লাগে, তো কিছু রেখে দেয়। আবার কারো কারো ফুললি অ্যাবজর্ব করে নিতে পারে। তো আগে এই ডায়াগ্রামটা ড্র করে নাও, এই পার্টটা কিছুই নেই, সোজা একটা জিনিস কুইকলি ড্র করো। দেখ সিটটা দেখ কি বলছে, ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিট দ্য ফাইনাল প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফাইনাল প্রোডাক্টটা সিট। তার মানে কি, প্রথমে ফার্টিলাইজেশন হয়েছিল, ফার্টিলাইজেশনের পরে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট কমপ্লিট, এমব্রায়ো তৈরি হয়ে গেল, এন্ডোস্পার্ম রেডি। এবার যেটা তৈরি হবে সিট, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ। সো ইট ইজ অফেন ডেসক্রাইবড ইজ দ্য ফার্টিলাইজড ওভিউল। এটা একটা স্টেটমেন্ট আসতে পারে, সিট ইজ আ ফার্টিলাইজড ওভিউল, ইয়েস অর নো। ফার্টিলাইজড ওভিউল, কারণ ফার্টিলাইজড হয়েছে বলেই ওভিউলটা সিটে কনভার্ট হয়েছে, ফার্টিলাইজ না হলে ওভিউলটা সিটে কনভার্ট হতো না। এটা একটা স্টেটমেন্ট আসতে পারে, স্টেটমেন্ট আসতে পারে এখান থেকে, সিড ইজ আ ফার্টিলাইজড ওভিউল, ইয়েস ইজ আ ফার্টিলাইজড ওভিউল। সিড আর ফর্মড ইনসাইড দ্য ফ্রুটস। তো যতগুলো এখান থেকে ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে, কিরকম, ধর একটা ফ্রুটে 100টা সিড ছিল, সো মিনিমাম নাম্বার অফ ওভিউল কত থাকতে হবে, মিনিমাম 100টা থাকতেই হবে, 150টাও থাকতে পারে, কিন্তু মিনিমাম 100টা থাকতেই হবে, কারণ কি, নইলে সিট কোথা থেকে। এবার 150 থাকলে 50টা ফার্টিলাইজড হয়নি, রিজলভ হয়ে গেছে, হতেই পারে, কিন্তু 100টা থাকতেই হবে। আচ্ছা, এই ফার্টিলাইজড যে ওভিউল যেটা হলো, ওভিউল ফার্টিলাইজেশন করে যখন সিড তৈরি হচ্ছে না, কোন ক্ষেত্রে, আনফার্টিলাইজড কন্ডিশনে সিড ফ্রুট তৈরি হয়, পার্থেনোকার্পিয়া, এটা পরে পড়বো। সো আ সিড ইজ টিপিক্যালি কনসিস্ট অফ সিড কোটস, কটলিডন এন্ড এমব্রায়োনাল অ্যাক্সিস। কি কি থাকছে, সিড কোট বাইরের দিকে থাকবে, কটলিডন থাকবে এন্ড এমব্রায়োনাল অ্যাক্সিস, মানে এমব্রায়ো অ্যাক্সিস। So the cotyledons of the embryo are simple structures, generally thick, swollen due to the food reserve. Cotyledon মধ্যে generally food reserve থাকে, food reserve মানে ওই এন্ডোস্পার্মের কম্পোনেন্ট গুলো থাকে। এবার the mature seeds may be non-albuminous or ex-albuminous। তার মানে কি, এখানকার যে এন্ডোস্পার্ম গুলো কনজিউমড হয়ে গেছে, সো নন অ্যালবুমিনাস সিড, এখানে কি হয়, the endosperms is completely consumed during the embryonal development. নন অ্যালবুমিনাস বা এক্স অ্যালবুমিনাস সিড, এখানে কি হয়, যে এন্ডোস্পার্মটা হয় কমপ্লিটলি কনজিউম করে নিয়েছে এমব্রায়ো, কখন, যখন এমব্রায়োজেনেসিস হচ্ছিল, পুরোটাই খেয়ে ফেলেছে, আর কিচ্ছু জমিয়ে রাখেনি। সেই সব সিডকে কি বলবো, এক্স অ্যালবুমিনাস অর নন অ্যালবুমিনাস সিড। কাদের, যেমন পি, গ্রাউন্ডনাট, এদের ক্ষেত্রে এটা হয়। আবার অ্যালবুমিনাস সিড রিটেন দ্য পার্ট অফ এন্ডোস্পার্ম, কিছু এন্ডোস্পার্ম যদি থেকে যায়, তখন তাকে আমরা কি বলবো, অ্যালবুমিনাস অর অ্যালবুমিনাস সিড। কমপ্লিটলি is not completely used during the embryonic development, যেমন হুইট, মেইজ, বার্লি, ক্যাস্টার, এই এক্সাম্পল গুলো মাথায় রাখবে। এগুলো সব কি, নন, মানে এগুলো সব অ্যালবুমিনাস সিড, এগুলো ক্লাস 11এই ছিল সিড মরফোলজিতে, মনে পড়ে। Occasionally in some seeds such as the black pepper, beet, remnants of the nucellus are also persistent. Nucellus also থেকে যায়। নিউসেলাস কোথায় ছিল, মনে পড়ে, ইজ আ নিউট্রিটিভ টিস্যু ফর মেগাস্পোর মাদার সেলস। আর এই নিউসেলাস থেকেই কি তৈরি হয়, মেগাস্পোর মাদার সেল তৈরি হয়। সো দ্য রেসিডুয়াল অফ দ্য পারসিস্টেন্ট নিউসেলাস ইজ নোন অ্যাজ পেরিস্পার্ম। মনে থাকবে পেরিস্পার্ম কি, এই নিউসেলাস কিছু থেকে যায় যেগুলো পেরিস্পার্ম ফর্ম। ক্লিয়ার হলো। Integuments of ovule is hardened, tough protective seed coats, and micropyle remain the small pore in seed coat. তোরা যদি বাড়ি থেকে ছোলা বা মটর দেখিস, বাড়ি থেকে দেখবি ছোট্ট একটা ফুটো রয়েছে, সেগুলো মাইক্রোপাইল। মাইক্রোপাইল আমরা পড়েছিলাম, মনে পড়ে, অর্থোট্রোপাস, অ্যানাট্রোপাসের ওভিউলের সব ছিল। এই মাইক্রোপাইল পারসিস্ট করে যায় ছোট্ট একটা ফুটো হিসেবে, যেটা সিডের জার্মিনেশনে হেল্প করে। ওই পথ দিয়ে জল ঢোকে, ওই পথ দিয়ে গ্যাসেস এক্সচেঞ্জ হয়, কারণ মেটাবলিজম হবে, কারণ মেটাবলিজম না হলে, এনার্জি না পেলে কি করে নতুন সিড তৈরি হবে, নতুন এমব্রায়ো থেকে নতুন লিফ কি করে আসবে, কটলিডন গ্রো করবে কি করে, এইগুলোতে মাইক্রোপাইলের রোল আছে, বাড়ি থেকে দেখবি অবশ্যই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, এই সিড
এটা ইন্টারেস্টিং এমন একটা কম্পোনেন্ট, কোনো অ্যানিমেল ডাইজেস্ট করতে পারে না। মানে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সিটকে কোনো অ্যানিমেল ডাইজেস্ট করতে পারে না, তা আমরা খাই কেন? আমরা সিটের মধ্যে থাকা প্রোটিন কম্পোনেন্টটা খেয়ে ফেলি। তুই গোটা সিট খা, গোটা সিট পটি হয়ে বেরিয়ে যাবে। কোনো সিট, ঢ্যাঁড়স, বেগুন, তোর যত যত সিট আছে আর কি, তুই এটা আমরা কি করি, আমরা ভেঙে ফেলি, দাঁতে এটাকে মেকানিক্যাল গ্রাইন্ডিং করি। গ্রাইন্ডিং করে ভেতরে যেগুলো আছে সেই কম্পোনেন্ট গুলোকে ডাইজেস্ট করাতে পারি। কিন্তু ইনট্যাক্ট কন্ডিশনে সিট যদি তুই খেয়ে ফেলিস, ইনট্যাক্ট কন্ডিশনে বেরিয়ে যাবে, কোনো এনজাইম তার কিছু করতে পারবে না। সিট কোট, স্পোরোপলিন কভার উইথ সিট কোট। সিট কোটটা ভেরি ইম্পর্টেন্ট। কভারিংটা তো পোলেন গ্রেনে ছিল, কিন্তু সিট কোটটা মেনলি, সিট কোটটা হচ্ছে ডাইজেস্ট করতে পারে না। কেন? কোনো এনজাইম নেই। এটা এটা সুবিধা কি, সিট যদি ডাইজেস্ট হয়ে যেত কি ক্ষতি হতো বলতো? সিট ডিসপারশন কারা করে? অ্যানিমেলি করে। একটা পাখি ধর প্যারা খেল, সে গিয়ে পটি করলো, বাড়ি পড়ে খেলো এইখানে, তার মানে সেই সিটটা তো যাওয়ার কন্ডিশনে ডাইজেস্ট করে দিত। ডাইজেস্ট হয়ে গেলে এমব্রায়ো আর সেখান থেকে নতুন করে কি আর নতুন স্পেসিস গ্রো করবে, নতুন অফস্প্রিং কি করে আসবে? বুঝতে পারছিস? এই জন্য নেচার তাদেরকে ডাইজেস্ট করার কোনো এনজাইম প্রোভাইড করেনি কাউকেই, না না আমাদের না কোনো অ্যানিমেলকে। অ্যানিমেল এই জন্য খেয়ে নেয়, অন্য জায়গায় স্টুল রিলিজ করে, থ্রু স্টুল আবার সেখানে সিটগুলো চলে এলো, নতুন করে জার্মিনেশন হয়ে নতুন গাছ হয়ে যায়। এই যে সব বাড়ির দেওয়ালে ছোট ছোট বট গাছ হয়েছে, এইসব গাছ হয়ে যায়, কে গাছ লাগিয়ে দিয়ে আসে? পাখি পটি করেছে, ওই সিটগুলো জার্মিনেট করে বৃষ্টিকালে প্রচুর গাছ হয়ে যায়। হয়ে যায়, ভাঙা বাড়িতে ওয়ালে দেখতে পাবে। তো সিড আমরা ডাইজেস্ট করতে পারি না, কিন্তু সিটটা যদি ক্রাশ করি, ক্রাশ করলে ভেতরে থাকা কম্পোনেন্ট গুলো আমরা ডাইজেস্ট করতে পারি। মটর খাচ্ছিস, ক্রাশ করে খাচ্ছিস, ছোলা খাচ্ছিস, মেকানিক্যাল গ্রাইন্ডিং করছিস। বুঝতে পারছিস? আবার যদি তুই খুব বেশি সিড খাস, সেটাও তোর শরীর পক্ষে খারাপ। আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে না, সিকাম আছে, মনে পড়ে সিকাম? তোরা তো তোর তো ডাক্তার হবি, এগুলো জানবি না, মানে কি সব সিলেবাস বলছে ডাইজেশন পড়তে হবে, অনেক বেশি পড়ে ফেলিস। এইটা হচ্ছে আমাদের কোলন, তাই তো? এই কোলনের এটাকে বলা অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এটা সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাস। সর্বনাশ! কি হয় এইখানে না, ছোট ছোট রকম পাউচের মতো স্ট্রাকচার থাকে। এই ডিসেন্ডিং কোলনে এরকম ছোট ছোট পাউচের মতো স্ট্রাকচার থাকে, একে বলে ডাইভার্টিকিউলা। সিলেবাসে নেই, জানতে হবে না, জাস্ট ইন্টারেস্টিং এর জন্য বলছি। এটাকে ডাইভার্টিকিউলা বলে। কি হয়, তুই সিট খেলি, আমরা আমাদের কি হয়, টিভি দেখছি, মোবাইল দেখছি, খেয়ে চলেছি, গপ গপ করে খেয়ে চলেছি গরুর মতো। এইবার এই সিট ফিট গুলো না গিয়ে কি হয়, যদি তুই কন্টিনিউয়াস কোনো সিট খাচ্ছিস উইথাউট মানে চিবিয়ে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সিট গুলো গিয়ে এইখানে জমে যেতে পারে, এই যে পকেটের মধ্যে ঢুকে যেতে পারে। পকেটের মধ্যে একবার ঢুকে গেলে জমতে 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 সার্টেন টাইমের পর সে তো আর বেরোতে পারছে না, সেখানে জমে যাচ্ছে। জমে গিয়ে কি হবে, সেখানে বাস্ট করবে, মাইক্রোস গ্রো করবে, সেটা পচিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর সঙ্গে কিছু ফুড মেটেরিয়াল জমবে। ফুড মেটেরিয়াল মানে কি, স্টুল যেগুলো ডাইজেস্ট হয়নি, আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল, এগুলো বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গেলে এগুলো কি সার্কুলেশনের দিকে এবার আসতে শুরু করবে, তখন বডি টক্সিসিটি বাড়বে, বডিতে তখন অন্যান্য, তো শরীর খারাপ আসবে, এই হবে সেই হবে, এবং পেন শুরু হবে। এন্ডোস্কপি করে দেখতে হবে, এটা কোলোনোস্কপি করা হয়, এই সুন্দর করে ক্যামেরা পৌঁছে দেওয়া হবে এখানে, দেখা হবে যে ভেতরে কি কি কন্ডিশন, দেখবে এইসব ফুটো ফুটো হয়ে গেছে, আবার অপারেশন করতে হবে। এই রোগটাকে বলে ডাইভার্টিকিউলাইটিস। কি নাম বললাম? ছোট ডাক্তার হয়ে গেলে কিন্তু তোরা, হ্যাঁ, ডাইভার্টিকিউলাইটিস। তো এবার থেকে কি করতে হবে, যখনই কোনো সিট খাওয়া দরকার আছে, কারণ সিটের মধ্যে অনেক ওমেগা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সুন্দর সুন্দর আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, বসে বসে চিবিয়ে খাও। দাঁত দিয়েছে ভগবান কাজ করার জন্য, 4 টাইপস অফ টিথ, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আর প্রিমোলার মোলারকে মেনলি ডিজাইন করা হয়েছে ক্রাশিং এর জন্য। ওটা বেশি করে চেবাও, টাইম দিয়ে খাও, মিনিমাম 20 মিনিট খাবে, যা থাকবে সব পেস্ট হয়ে যাবে, তো আর কোনো প্রবলেম নেই। কিন্তু গপাগপ করে গিলে খেলে ওইখানে গিয়ে জমার চান্স থেকে যাবে। আমরা ঢেঁড়স পটল খুব তাতে টপ করে গিলে খেয়ে ফেলি, এটা করবে না, এটা চিবিয়ে খাবে। যখনই খাবি আমার কথা মনে করবি, তখন দেখবি মনে পড়বে, হ্যাঁ এই রোগটা বলেছিল স্যার, হ্যাঁ ভয়ঙ্কর রোগ। যাই হোক,
তোরা যখন ডাক্তার হবি তোরা এগুলো সব দেখতে পাবি। তো সিড নিয়ে আমরা এখানে চলে আসি। তো কি দেখলাম, সিট কোড থাকে, সিট কোড হচ্ছে প্রোটেকশন দিচ্ছে, রাইট? ওকে, তো দেখ, as seed matures, the water content reduced and seed becomes relatively dry, 10 to 15% moisture by mass। বাকি সব রিডিউস হয়ে যায়, জল সব শুকিয়ে যায়। সিড যত শুকিয়ে থাকবে, ড্রাই থাকবে, লং টাইম থাকতে পারবে। কাঁচা সিড থাকতে পারবে না, কারণ জল থাকলে মাইক্রোবস গ্রো করার চান্স বেড়ে যাবে, ফাঙ্গাস গ্রো করার চান্স বেড়ে যাবে, নষ্ট করে দেবে। তো জেনারেল মেটাবোলাইটস অ্যাক্টিভিটি অফ দ্য এমব্রায়ো স্লো ডাউন। যেহেতু জল শুকিয়ে যাচ্ছে, ভেতরে থাকা মেটাবোলাইট যেগুলো আছে সেগুলো কি হবে, আর মেটাবলিজম করতে পারবে না, তার রিয়াকশন করতে পারবে না, চুপচাপ ইনঅ্যাক্টিভ কন্ডিশনে চলে যাবে, যাকে বলা হয় ডরমেন্সি। সিড ডরমেন্ট কন্ডিশনে থেকে গেল। ক্লিয়ার হলো কেন জলগুলো ইভাপোরেট করে বেরিয়ে যাচ্ছে বলে? এখান থেকে অ্যাসেশন রিজনিং আসতে পারে যে কেন ডরমেন্সি হলো, বলো কেন ডরমেন্সি হলো? আরে মেটাবলাইটস গুলো ইনঅ্যাক্টিভ হলো ডিউ টু ওয়াটার ল্যাকের জন্য। ওয়াটার কমে যাচ্ছে, তাই মেটাবলাইটস গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই সি ডরমেন্ট কন্ডিশনে চলে যাচ্ছে। ডরমেন্ট মানে বুঝতে পারছিস, ব্রেন আছে কাজ করে না। অনেকের ব্রেন আছে ডরমেন্ট কন্ডিশনে, ব্রেন সুন্দর কিন্তু ডরমেন্ট কন্ডিশনে আছে। সো ইফ দ্য ফেভারেবল কন্ডিশনস আর অ্যাভেলেবল, আমি চেষ্টা করছি ফেভারেবল কন্ডিশন দেওয়ার জন্য, এই ডরমেন্সি থেকে ব্রেক করার জন্য। যেমন অ্যাডিকিউট ময়েশ্চার, অক্সিজেন, সুইটেবল টেম্পারেচার, দে জার্মিনেট, তারা কি হবে, জার্মিনেশন করবে। এই যে ডরমেন্সি হয়, সেটা ডিফারেন্ট শিটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লেগে যেতে পারে, বুঝেছো? যেমন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, বাকিগুলো শিটের গল্প দেওয়া আছে, একটু রিডিং মারবি, আর বলবো না, এইখানে চলে আয়। আচ্ছা, ফলস ফ্রুট অ্যান্ড ট্রু ফ্রুটের গল্প জানা আছে? যারা ওভারি থেকে ফ্রুট তৈরি হবে তাদেরকে আমরা কি বলবো, ট্রু ফ্রুট। ম্যাঙ্গো ওভারি থেকে এসছে, ট্রু ফ্রুট। ফলস ফ্রুট মানে কি, ওভারি ছাড়া থ্যালামাস থেকে গ্রো করে যেতে পারে, যেরকম অ্যাপেল, ক্যাস্টার, এইসব সব কি ফলস। আদার দেন ওভারি থেকে যখন ফ্রুট কন্ডিশন তৈরি হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, ফলস ফ্রুট। স্ট্রবেরি তো একটা ফলস ফ্রুট, থ্যালামাস থেকেই তৈরি হয় ব্যাপারটা। কোন জায়গাটা দেখি, আসছে আসছে আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা এটা ওর কভারিং, ওর কভার, ঠিক কভার, ঠিক কভার। হ্যাঁ, ঠিক কভারটা। এই দেখ, এইটার হচ্ছে সিড, আর এইটাই ছিল কিন্তু ওভারি, আর বাইরের থ্যালামাসটা এডিবল পার্ট হয়ে গেছে, বুঝতে পারছিস? এই জন্য এটাকে আমরা কি ফলস ফ্রুট বলি। ওকে, পার্থেনোকার্পিক ফ্রুটস মানে কি, সিডলেস ফ্রুট। সিডলেস ফ্রুট তার মানে পার্থেনোজেনেসিসটা একটু ছোট করে জানতে হবে। হোয়াট ইজ পার্থেনোজেনেসিস? ফরমেশন অফ অফস্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন অফ এগ। এগ ফার্টিলাইজেশন ছাড়া যখন অফস্প্রিং তৈরি হয়ে যায়, যেমন হানিবির হয়, মেল মেল হানিবি, মেল ওয়াস্প, মেল টার্মাইট, এদের ক্ষেত্রে কি হয়, উইদাউট ফার্টিলাইজেশন অফস্প্রিং তৈরি হতে পারে। মানে ওভিউল থেকে ডাইরেক্টলি মেল অফস্প্রিং তৈরি হয়ে যায়, কোনো তোর গ্যামেট লাগছে না, মানে মেল গ্যামেট লাগে না, সেটাকে বলে পার্থেনোজেনেসিস। সেম কেস যদি এখানে হয়, তখন কি, ফার্টিলাইজেশন ছাড়াই তৈরি হচ্ছে, তার মানে কি, ওভিউল যদি ফার্টিলাইজ না হয় সিডে কনভার্ট হবে না। সিডলেস, যেমন তোরা খাস গ্রেপস, আঙুর খেয়েছিস, সিড থাকে না। তোরা দেখবি মোস্ট অফ দা ব্যানানার ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ব্যানানায় সিড থেকে যায়, কারণ কি, হরমোনের অভাবের জন্য, অক্সিন হরমোনের অভাবের জন্য। অক্সিন হরমোন থাকলে সেখানে ওটা ইজিলি হয়ে যেতে পারে, অক্সিন ঠিকঠাক থাকলে সিডলেস কন্ডিশনে আসে। তো এগুলো সব পার্থেনোকার্পিক ফ্রুট হয়ে গেল। সো পার্থেনোকার্পিক ফ্রুট মানে সিডলেস ফ্রুট তৈরি হচ্ছে। আচ্ছা, এই ডরমেন্সি নিয়ে যখন আসছে, এইখানে একটা খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট আছে, মাথায় রাখতে হবে, যে হাউ লং ডু সিডস রিমেন অ্যালাইভ আফটার দে ডিসপ্লেস। যখন সে ফ্রুট থেকে রিলিজড হয়, তারপর থেকে কতদিন সিড সার্ভাইভ করে থাকতে পারে। সো দিস পিরিয়ড এগেন ভ্যারিজ গ্রেটলি। ইন ফিউ স্পিসিস সিড লস ভায়াবিলিটি উইদিন ফিউ মান্থস। ফিউ মান্থস এর মধ্যে ম্যাক্সিমাম স্পিসিসে দেখা যায় যে নষ্ট হয়ে যায় ওর ভায়াবিলিটি। বাট সিডস অফ লার্জ নাম্বার অফ স্পিসিস লাইভ সেভারাল ইয়ার্স। সেভারাল ইয়ার্স লার্জ নাম্বার স্পিসিসে দেখা যায় থাকতে পারে। যেরকম আমরা ধান, শীত ধান দেখেছিস,
অ্যাকচুয়ালি ধানটাকে আবার জার্মিনেট করে নতুন গাছ হয়। 200 বছর 300 বছর আগে যে ধান চাষ হয়েছিল সেটা এখনো সিড ব্যাংকে আছে, সেটাকে আমরা নিয়ে এসে চাষ করতে পারি, থেকে যেতে পারে। সো সাম সিডস ক্যান রিমেন অ্যালাইভ হান্ড্রেডস অফ ইয়ার্স, বুঝেছো? সো দেয়ার আর সেভারাল রেকর্ডস, যেমন দেখো দ্য ওল্ড ইজ এই যে লিউপিনাস আর্টিকাস, এটা কি? এই যে আর্কটিক তুন্দ্রা থেকে পাওয়া গেছে। কত বছর এস্টিমেটেড? 10,000 ইয়ার্স, 10 বছর আগের, ও সরি 10,000, 10,000 বছর আগের শীট সে এখন জার্মিনেট করতে পারে। আবার রিসেন্ট রেকর্ড হয়েছে দেখো 2,000 ইয়ার্স ওল্ড ভায়াবল সিট, ডেট প্লাম এর ক্ষেত্রে। তো এই যে নর্থ রেড সিটে পাওয়া গেছে, এটাও জার্মিনেট করছে, তার মানে এটা একদিন ভায়াবল ছিল। কি বুঝলি? মানে সিট লং টাইম থেকে যেতে পারে, প্রোটেক্টিভ কন্ডিশনে প্ল্যান্ট তার নেক্সট জেনারেশনটাকে সাজিয়ে রেখে দিয়েছে। সব গাছ মরে গেল, কিন্তু 2-4টি সিট থাকলেই খেলা হয়ে যাবে, আবার নতুন করে গাছ হয়ে যাবে, বুঝলি? ধর এই যে ট্রাম্প বাবু বলছে দুমদাম করে বম টম ফেলে দিয়ে সব ভেঙে দেবে, আবার আজকে বলেছে না আমি ভাঙবো না, কদিন থেকে যাই। যাই হোক, সেটা আলাদা কথা। না, এই আমি শুনছিলাম উনি নাকি টপকে গেছেন, ওটা ভালো হলে ভালো হতো নাকি। যাই হোক, যাই হোক, এইটুকু বুঝতে পারলে এই রেকর্ড গুলো লাগবে। 2,000 বছর আগে কোনটা পাওয়া গেছিল, 10,000 বছর আগে কোনটা, ম্যাক্সিমাম ইয়ার্স থাকতে পারে কত, এগুলো জাস্ট একটা ছোট ছোট ইনফরমেশন মাথায় রাখবো। কাউন্ট নেই না, যা পাচ্ছি তাই দেখাচ্ছি। এখনো 10,000 বছর আগে যদি কোনো কিছু পাই, পেতে পারি, কারণ এখনো সার্চিং, আমরা অনেক কিছু সার্চ করবো। সমুদ্রের নিচে অনেক জায়গা রয়েছে যেখানে সার্চ নেই, ফসিল ফর্মে রয়েছে। একটা কপ্রোলাইট বলে হয়, কপ্রোলাইট মানে জানি তো স্টুল, ফসিল ফর্মে থেকে যেতে পারে। তোরা সিনেমা দেখেছিলিস ওই যে জুরাসিক পার্ক, দেখিস? ওখানে অ্যাম্বার দেখিয়েছিল, অ্যাম্বার মশাটা রয়ে গেছিল অ্যাম্বারটার মধ্যে, দাদুর লাঠিটার মধ্যে ছিল। কি কিছুই দেখিস না? না এটা দেখেছিস না ওটা দেখেছিস? যাই হোক, চল এরপরে লাস্ট যে দুটো টপিক, এইটুকু ক্লিয়ার হলো। সিট নিয়ে একটা ছোট্ট করে গল্প জানতে হবে, সিট কি, সিট কি খায় না, মাথায় মাকে ক্লিয়ার হলো। এবার হচ্ছে অ্যাপোমেক্সিস এন্ড পলিএমব্রায়োনি। এইটা পড়ার আগে নিজের একবার রিডিং দাও, আর 5 মিনিট আমি তোমাদের অফ দিচ্ছি, ওয়াশরুম টশরুম ঘুরে এসো। তার দেখ, অ্যাপোমেক্সিস এন্ড পলিএমব্রায়োনি, একটু আগে আমরা কি শিখেছিলাম? পার্থেনোজেনেসিস, মানে পার্থেনোকার্পি শিখেছিলাম। পার্থেনোকার্পি মানে কি? সিডলেস ফ্রুট। আর পার্থেনোজেনেসিস মানে কি? ফরমেশন। এই ডেফিনেশনটা কিরকম হবে? ফরমেশন অফ অফস্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন অফ এগ। ফরমেশন অফ অফস্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন অফ এগ, এটা কি? পার্থেনোজেনেসিস। ঠিক আছে, এটা কি? পার্থেনোজেনেসিস মানে থাকবে। এখানে কি হচ্ছে? ফরমেশন অফ সিড উইদাউট ফার্টিলাইজেশন, মানে সিড তৈরি হবে কিন্তু ফার্টিলাইজেশন ছাড়া। এটা একটু অ্যাডভান্স মেথড। দেখ, সিড তৈরি হচ্ছে কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে না, তার মানে কি সিডটায় প্যারেন্টাল ক্যারেক্টার যা ছিল তাই থেকে যাচ্ছে। তার মানে ধর আমার একটা সুন্দর ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারটা থেকে সিডটা তৈরি হলো এবং তার প্যারেন্টাল ক্যারেক্টার সব থাকলো, সেই ক্ষেত্রে আমি ওই সিডটা বারবার বারবার কাল্টিভেশন করে একই কোয়ালিটি অফ ফ্লাওয়ার পেতে পারি, যেহেতু বাইরে থেকে কোনো গ্যামেট আসছে না। তো এটা একটা, যারা কাল্টিভেশন করে, চাষবাস করে, তাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা। বায়োটেকনোলজিক্যালি এটা অনেক চেষ্টা করা হচ্ছে যে এই অ্যাপোমেকটিক ফ্রুট তৈরি করা, অ্যাপোমেকটিক সিড তৈরি করা, যার ফলে কি হবে? একবার যদি যারা ফার্মার একবার যদি সিডটা কানেক্ট করতে পারে, ইয়ার আফটার ইয়ার ওই একই সিড দিয়ে তারা গাছ পাবে, ফুল পাবে, ফল পাবে, যেটা দরকার পেয়ে যাবে। বুঝতে পারলে? কিন্তু যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন হতো, মানে ক্রস পলিনেশন হয়ে যেত বা ভ্যারাইটি চলে আসতো, মানে সিডটা যদি ফার্টিলাইজেশন দিয়ে হতো, তার মানে কি হতো? ডিজায়ার ক্যারেক্টার থাকতো না, হারিয়ে যেত। দেখ কি বলছে,
প্রডিউস সিড উইথাউট ফার্টিলাইজেশন। সিড যখন তৈরি হচ্ছে উইথাউট ফার্টিলাইজেশন, দ্যাট ইজ কল্ড অ্যাপোম্যাক্সিস, মাথায় থাকবে। আর পার্থেনোজেনেসিসে কি ছিল? ফরমেশন অফ ফ্রুট, মানে অফস্প্রিং, অফস্প্রিং মানে নেক্সট জেনারেশন আসছে উইদাউট fertilization of ovule. Okay, so thus apomixis is the forms of asexual reproduction that mimics the sexual reproduction. এটা কিন্তু asexual reproduction এর মতোই, কিন্তু কাকে মিমিক্স করছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারণ শীট তৈরি হয়েছে মানে তুই কি বুঝবি? সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়েছে, কারণ আলটিমেটলি ফার্টিলাইজেশন হলেই তো তোর শীট তৈরি হচ্ছিল, সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু মিমিক্স করছে, কিন্তু অরিজিনালি এটা কি? আসেক্সুয়াল। আসেক্সুয়ালে কি হয়? প্যারেন্টাল ক্যারেক্টার কনজার্ভ থাকে। So there are several ways to development of apoplectic seeds. In some species, the diploid egg cells is formed without reductional division and develops into the embryo without fertilization. মানে এমব্রায়োটা তৈরি হচ্ছে, নর্মালি কি হয়, জাইগোট ফর্মেশন করতে গেলে প্রথমে হচ্ছে মেল গ্যামেট আসে, ফিমেল গ্যামেট আসে, সেটা তো মিওসিস করে যে রিডাকশন হয়েই তো হয়, এন এন, আর এই দুটো এন জয়েন করলে আবার টু এন হয়। কিন্তু আগের থেকেই যদি আমি টু এনটাই ম্যাচিওর করিয়ে দিই, আর নতুন করে এন লাগছে না। বুঝতে পারলি? ডিপ্লয়েড থেকেই নতুন ডিপ্লয়েড তৈরি হয়ে গেল উইথাউট এনি হ্যাপ্লয়েড গ্যামেটের প্রেজেন্স। হ্যাঁ, হবেই না। সুতরাং আমার আগের ক্যারেক্টারই কনজার্ভ থেকে গেল। যেরকম আমরা বায়োটেকনোলজিতে পড়বো যে আমি একটা ধর রুদ্রাক্ষীর কপি তৈরি করবো, ওর মা বাবাকে গিফট করবো, এই নিন আর একটা ছোট্ট রুদ্রাক্ষ। হ্যাঁ, কিভাবে তৈরি করবো কিছুই দরকার নেই, ওর থেকে শুধু আমি একটা সেল নেব, ও বুঝতেও পারবে না। একটা ব্লাড টেস্টে যেমন রক্ত না হয়, রক্তের মধ্যে ডাব্লিউবিসি পাবো, নিউক্লিয়াস তো ওটাতে আছেই, খেলা হয়ে যাবে। কিছুদিন পর একটা গিফট করবো জন্মদিনে আর একটা রুদ্রাক্ষ। কপি, হিউম্যান কপি তৈরি করা যায়, বাট এথিক্যালি এটা পারমিট নয়, তাই করা হয় না। আমরা শিখবো এইভাবে তৈরি হয়েছিল ডলি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, শিখবো, এগুলো বায়োটেকনোলজিতেই আছে। ডলি মারা গেছে করোনার সময়। হম, ঠিক আছে, লাইফ স্প্যান তো থাকবে। আচ্ছা দেখো, এইটুকু ক্লিয়ার হলো অ্যাবোমেট্রিক শীটের সিগনিফিকেন্স ক্লিয়ার। এবার দেখ আর একটা জিনিস জানতে হবে, অকারেন্স অফ মোর দেন ওয়ান এমব্রায়ো ইন আ সিড ইজ কল্ড পলিএমব্রায়ো। একটা সিডের মধ্যে মোর দেন ওয়ান এমব্রায়ো। দেখ ম্যাঙ্গো, একটাই সিড দেখতে পাস, কিন্তু ওর মধ্যে মোর দেন ওয়ান এমব্রায়ো আছে, তখন তাকে বলবো পলিএমব্রায়ো। আম তো খেয়েছিস গরমকালে, এবার দেখতে পাবি সুন্দর সুন্দর পাকা পাকা আম, তো সেই যে আম ওর মধ্যে মোর দেন ওয়ান এমব্রায়ো থাকে, তখন তাকে বলবো পলিএমব্রায়ো। একটা সিডের উপর ভেবেই তুই ভাববি না যে একটাই এমব্রায়ো হবে। একটা সিডের মধ্যে যদি মোর দেন ওয়ান এমব্রায়ো থাকে, তখন তাকে আমরা কি বলবো? পলিএমব্রায়ো। এবার দেখ, সো হাইব্রিড ভ্যারাইটিস অফ সেভারাল of our foods and vegetables crops being extensively cultivated, hybrid product কাল্টিভেট করি আমরা। So cultivation of hybrid has been tremendously increased and productivity বাড়ছে। এখন আর ওই পুরোনো দিনের ছোট ছোট আমরা ইয়েগুলো তৈরি করি না, মানে দেশি ধান যেগুলো মিনিকেট ধান বা ছোট যার কোয়ালিটি খুব কম, ছোট ছোট ফ্রুট হয়, এইসব জিনিস এখন ইউজ হয়, এখন সব হাইব্রিড প্রোডাক্ট। তুই বাজারে গেলে ম্যাক্সিমাম হাইব্রিডে ভরে গেছে। বড় বড় টমেটো, ভুট্টার সাইজ এত বড় বড়, অ্যাকচুয়ালি আর ছিল না। এগুলো সব জেনেটিক্যালি মডিফাইড করা, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা পড়বো, এটা বায়োটেকনোলজিতে আছে। এগুলোই ম্যাক্সিমাম পাচ্ছি। তো এগুলোর একটা ড্রব্যাক কি, তুই যখনই ওটা কাল্টিভেশন করবি না, ওয়ান টাইম কাল্টিভেশন, সেকেন্ড টাইম ওর সিড জার্মিনেট কর, মানে সেকেন্ড টাইম ওই সিড দিয়ে নতুন গাছ পাবি না। গাছ পাবি নতুন, তোর ফ্রুট হবে না। ঠিক আছে, তো এটা একটা ড্রব্যাক। সো ওয়ান অফ দ্য প্রবলেম অফ হাইব্রিড ইজ দ্য হাইব্রিড সিড হ্যাভ টু বি প্রডিউসড এভরি ইয়ার। এভরি ইয়ারে হাইব্রিড সিড প্রডিউস করতে হবে, কোম্পানি জেনেটিক্যালি তৈরি করে তোকে বেচবে। ইফ দিস সিডস কালেক্টেড ফ্রম দ্য হাইব্রিডস আর শোন, দ্য প্ল্যান্টস ইন দ্য প্রোজেনি উইল সেগ্রিগেট অ্যান্ড ডু নট মেনটেন দ্য হাইব্রিড ক্যারেক্টার। যদি সেটা থাকতো, কি ক্রস পলিনেশন হয়ে গেলে তোর আলটিমেটলি কি হতো? ভ্যারাইটি, তুই ডিজায়ার ক্যারেক্টার পেতিস না। তুই ধর চাইছিস একটা ভুট্টা হবে যেটা আমার 1 ফুট করে লম্বা হবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে গেছে, ক্রস পলিনেশন হয়ে গেছে, দিয়ে সেটার সাইজ অনেক ছোট হয়ে গেল, তাহলে ডিজায়ার ক্যারেক্টার, ডিজায়ার তুই প্রোডাক্ট পাবি না। এবার দেখ, ইফ দ্য হাইব্রিডস আর মেড ইনটু দ্য অ্যাপোমেকটিক, যদি হাইব্রিডটা অ্যাপোমেকটিক প্রসেসে করি, দেয়ার ইজ নো সেগ্রিগেশন অফ ক্যারেক্টার ইন হাইব্রিড প্রোজেনি, কারণ গ্যামেট সেগ্রিগেশন হওয়ার কোনো দরকারই নেই, ডিপ্লয়েড ফর্মে চলে আসবে। দেন দ্য ফার্মার্স ক্যান কিপ
on using the hybrid seed to raise new crop year after year. He does not need to buy hybrid seed every year. তো অ্যাপোমেট্রিক সিডের সিগনিফিকেন্স বুঝলি? যদি অ্যাপোমেট্রিক সিড হয়ে যেতে পারে, একটা ধরনের সিড কিনলেই সেটা এভরি ইয়ারে আমি সেটা কাল্টিভেশন করতে পারি, আমার নতুন করে সিড পারচেসও করতে হবে না, তাহলে কষ্ট অনেক কমে যাবে। Because of the importance of apomixis, the hybrid seed industry, active research is going on in many laboratories around the world, understanding the genetic apomictic and the transfer apomictic genes into the hybrid variety. এই হাইব্রিড ভ্যারাইটির মধ্যে অ্যাপোমেট্রিক জিনটাকে ইন্ট্রোডিউস করার কাজ চলছে অলরেডি। বুঝেছো ব্যাপারটা? এই হলো আমাদের চ্যাপ্টার। সো পলিএমব্রায়োনি ক্লিয়ার হলো, যখন মোর দেন ওয়ান এমব্রায়োনি সিড থাকবে তখন তাকে পলিএমব্রায়োনি বলি। আর অ্যাপোমেট্রিক মানে হচ্ছে ফরমেশন অফ সিড উইদাউট ফার্টিলাইজেশন। ইট ইজ আ কাইন্ড অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট মিমিক্স দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার হলো? সিগনিফিকেন্সটা ক্লিয়ার? এটা হলে কি হবে, আমার প্রোজেনিতে প্যারেন্টাল ক্যারেক্টার অলওয়েজ কনজার্ভ থেকে যাবে। ক্লিয়ার? এবার নিজের রিডিং দিয়ে নাও, তারপরে কোশ্চেন দেবো।